রামকৃষ্ণদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে দেওয়া শ্রী দুর্গা নাট্য মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে এই বছরের সর্বশ্রেষ্ঠ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা ডাক্তার বৈদ্যনাথ চ্যাটার্জি ও মদন গোপাল মুখার্জি, পরিচালনা কালীমাতা নাট্য সংঘ, রূপসজ্জা ও আলোকসজ্জা রাধা কৃষ্ণ সাজঘর, শব্দগ্রহণ তারামা সাউন্ড। স্বাধীন ভারতের স্বাধীনতা বিপন্ন ভালোবাসা আজ পরাধীন, তাই এই সুন্দর মধুর স্বর্ণালী সন্ধ্যায় মঞ্চে এই সকল কাহিনী তুলে ধরতে শুরু হতে চলেছে কামনার আগুনে প্রেম পুড়ে হলো ছাই, বেদনায় কাঁদে আসা নিয়তির সাপে হাহাকার করে স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। ওগো ওগো আনন্দে মানুষের দল, তোমরা দেখে দাও তোমাদের এই সভ্য মানুষ এক অসহায় নারীর সম্মান হরণ করতে ছুটে আসছে। তোমরা তাকে রক্ষা করো, রক্ষা করো। বিপন্ন করতে কেউ এগিয়ে আসবে না। তাছাড়া ওই নির্বোধ মানুষগুলো স্বাধীনতার আনন্দে বিভোর হয়ে আছে, আর সেই সুযোগে তোমাকে আমি কেন কি অপরাধ আমি করেছি? অপরাধ করেছে তোমার ওই পুলিশ অফিসার বাবা, যে আমার আধার জগতের রমরমা কারবার গুলো একেবারে পাঞ্চাল করে দিয়েছে। এমনকি আমার গ্যাংয়ের লোকেদের জেলে যেতে বাধ্য হয়েছে। তাই তার উপর প্রতিশোধ নিতে আর একবার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমার বাবা এসে তোকে কুকুরের মতন গুলি করে মারবে। জানো তুমি ওই পুলিশ অফিসার বাবা নিজের মেয়েকে বাঁচাতে ওই উন্মাদের মতো ছুটে আসবে, কিন্তু মাঝ পথে আমার লরির ড্রাইভার তোমার বাবাকে আমার বাবাকে বাঁচতে দিন, আমার বাবার কোনো ক্ষতি করবেন না। আমি আমার বাবাকে আপনি বাঁচতে দিন। তোমার উপযুক্ত স্থান আমার বুকের মাঝখানে। ছেড়ে দিন আমাকে। আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আপনার আমার সর্বনাশ করবেন না।
বাড়ি ফিরে যেতে পারো, কিন্তু সাবধান, আইনের সাহায্যে আমার কিছু নেওয়ার চেষ্টা করলে তো হব, কথাটা মনে রেখো। শেষ নিমেষের মধ্যে সমস্ত আশা আকাঙ্ক্ষার আমার জীবন থেকে চিরদিনের মতন হারিয়ে গেছে। আজ আমি নিঃস্ব নিত্য পথের ভিখারি। কি সর্বনাশ হয়ে গেছে বলাই? সব সব শেষ হয়ে গেল বলাই। আজ আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে সতী? তুমি এমন করছো কেন? বলো বলো সতী, তোমার কি হয়েছে? মুহূর্তে কাল বৈশাখী ঝড় আমার হাসি খুশি ভরা জীবনটা একেবারে ঝাড়খাড় করে দিয়েছে বলাই। তাই তো তোমার আদরের সতীর পাপড়িগুলো দানবের হিংস্র থাবার আঘাতে একটা একটা করে মাটিতে ঘষে পড়েছে। তোমার সতীত্ব আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে বলাই। তুমি চুপ করো। আর কিছুতেই আমি শুনতে পাচ্ছি না। কেন কেন এমন হলো বলাই? আমি তো কখনো কারোর অন্যায় করিনি। তবে কেন কেন বিধাতা আমার এমন শাস্তি দিল? কেন কেন কেন? ওগো একবিংশ এই শতাব্দীর মানুষের, এই সমাজের তো হৃদয় বিজয় উল্লাসী আজ তোমরা ওই স্বাধীনতার জয়গান গাইছো। আর তোমাদের মাঝে তোমাদের একে বুড়ের ইজ্জত খেলবিরি খেলল এক হিংস্র জানোয়ার। অথচ তোমরা কেউ জানলে না এটাই কি স্বাধীনতার পুরস্কার? এই স্বাধীনতার জন্যে কি ভালোবাসা আজ পরাধীন হয়ে যাবে? তুমি বলে দাও এখন আমি কি করব? কাকে বলবো আমার এই লজ্জার কথা? আজ থেকে কি হবে আমার পরিচয়? বলো বলে বলো। স্বাধীন ভারতের সভ্য নারী, তোমরা হারিয়েছ ভাষা। স্বাধীন ভারতের সভ্য নারী হারিয়েছ ভাষা। নারীর ইজ্জত লঞ্চিত কেন? লাঞ্ছিত ভালোবাসা হারিয়েছ ভাষা। স্বাধীন দেশের সভ্য মানুষ চেষ্টা যদি হয় গো স্বাধীন, নারীরা কেন পরাধীন? দেশটা যদি আজ হয় গো স্বাধীন, নারীরা কেন পরাধীন? পরাধীন কেন? লাখ লাখ মানুষ ছাড়ছি
তো ভালোবাসা তোমরা হারিয়েছো ভাষা সভ্যনারী তোমরা হারিয়েছো ভাষা স্বাধীন দেশে সভ্যনারী তোমরা হারিয়েছো ভাষা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি কো শেষ। সহন বহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তিধারিণী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ফিরুয়া বেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এই মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের লেশ। ভারত আমার শৈবাল ব্যানার্জি। নমস্কার উপস্থিত ভদ্রমহোদয়গণ এবং আমার মা ও বোনেরা, আমি আপনাদের স্নেহ ধর্ম সৎ সমাজসেবী শৈবাল ব্যানার্জি বলছি। আজ 15ই আগস্ট 1947 সালে ঠিক আজকের দিনে ভারতের ভাগ্য আকাশে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। যে স্বাধীনতার জন্য দলে দলে সংগ্রামীরা শোক বিলাস বিসর্জন দিয়ে মৃত্যু মঞ্চে ঝাঁপিয়ে পড়েছিল। এই অমলেশ চৌধুরী তাদের মধ্যে একজন, যিনি দেশের জন্য একটা চোখ এবং যুদ্ধ করতে গিয়ে একটা হাত পর্যন্ত হারিয়েছেন। হ্যাঁ, তাই বন্ধুগণ, এই মহান স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরীকে আজ আমি সসম্মানে বরণ করলাম। বন্ধুগণ, বিশেষ কারণে আমি আপনাদের মাঝে বেশিক্ষণ থাকতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। হ্যাঁ, তবে আমি আপনাদের মাঝেই আছি এবং মিস্টার চৌধুরীর আদর্শকে সামনে রেখে আজীবন আমি আপনাদের সেবা করে যাব। আজ তাহলে চলি মিস্টার চৌধুরী, নমস্কার। আমার প্রিয় ভারতবাসী ভাই বোনেরা, স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই,
কিন্তু জাতি ধর্ম বিধর্ম সারা দেশটা যে আজ ভরে গেছে, আর সেই জাতি ভেদকে কেন্দ্র করে ভাই আর এক ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমার জাতি ধর্ম বিচার না করে একে অপরকে ভাই বলে বুকে টেনে নিতে, তাহলে কার সাধ্য আমাদের এই মহামিলনের মাঝে টেনে আনতে পারে সেই জাতি ভেদের লড়াই? আসুন বন্ধুগণ, আমরা প্রত্যেকে মিলিত হয়ে রক্ষা করি আমাদের স্বাদের ভারতবর্ষকে। শত শহীদের স্থান এই ভারত ভূমিতে। স্বাধীনতা পাগল এই মানুষটিকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই। অসংখ্য মানুষ যখন বাবার দিকে আঙুল তুলে বলে ওই যাই স্বাধীনতা সংগ্রামী, তখন আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে। ওনার সন্তান হয়ে আমি ভীষণ গর্বিত হয়ে যাই তখন। তুমি নয় কুসুম বহেন, ধন্য হয়েছি আমি, আমরা আর আমার মতন এ গ্রামের অসংখ্য মানুষ। তাই তো আমরা গর্ব করে সবার কাছে পরিচয় দিই যে সেই গ্রামের ছেলে যে গ্রামে জন্মেছে স্বাধীনতার বীর সৈনিক অমলেশ চৌধুরী। আসলাম ভাই, আর অমলেশ চাচা শুধু আমার মহান নন, তিনি তার নিজের ব্যক্তিত্বের জন্যও মহান। তাই তো তিনি হিন্দু মুসলিমদের গোর বিবাদের মধ্যে দিয়েও তিনি তেমন প্রত্যেকটি মানুষকেও নিজের ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে বুকে আগলে রেখেছে। থাক আসলাম ভাই, অনুষ্ঠানের শেষে আর তোমাকে বক্তৃতা দিতে হবে না। সে কি, আমি আসার আগে তোমরা অনুষ্ঠানটা শেষ করে ফেললে? সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে থাকে না আসলাম ভাই। ঠিক বলেছ কুসুম বহিন, সময় চলে যায় আর সেই সাথে বদলে যায় কেমন মানুষের জীবন ধারা। কখনো ফকির বেশে আমিন, আর কখনো আমিন সব হারিয়ে হয়ে যায় ফকির। আচ্ছা আসলাম ভাই, তুমি হঠাৎ আজ এসব কথা বলছো কেন বলো তো? দিনের পর দিন আমার মনটা বড় বিদ্রোহ হয়ে উঠছে রে কুসুম বহিন। আসলাম ভাই, আজ 5 মাস হলো আব্বা যা রিটায়ার করেছে, আর টাকার অভাবে একমাত্র বোনটার সাজিয়ে দিতে পারছি না। আসলাম ভাই, আর কলেজের বাইরে দিতে না পারাই আমার ভাইজানের পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। আসলাম ভাই। আর আমি একজন গ্র্যাজুয়েট বেকার হয়ে একটা চাকরির জন্য দরজায় দরজায় 1 লাখ কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছি। তুমি এখনো চাকরি পাওনি আসলাম ভাই? পারতাম রে, যদি ওই অফিসের বাবুদের মুখের ওপর 1-2 লাখ টাকা ছুঁড়ে মারতে পারতাম, তাহলে নিশ্চয়ই চাকরিটা পেয়ে যেতাম। ঘুষ দিয়ে চাকরি করছো তুমি? আরে ঘুষ বলে তুমি আর আমি, এ সমাজের ভদ্রবাবুরা কি বলে জানো? ডোনেশন মানে অনুদান। এ তুমি কি বলছো আসলাম ভাই? পেটে আমাকে হবে রে বহিন, নইলে যে শেষ হয়ে যাবে আমার সারা জিন্দগি খোয়াব। হয়তো টাকা অভাবে আসলাম ভাই। আমার একমাত্র ভাইয়ের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, হয়তো শাদী হবে না আমার একমাত্র বোন সালমান, আর না খেতে ফের অভাবে আসলাম ভাই। আমার ভাইজান আর চাকরি যে আমাকে পেতেই হবে। না না, চাকরি যে আমাকে পেতেই হবে, আসলাম ভাই। যেমন করে হোক যেভাবে হোক চাকরি আমাকে আসলাম ভাই, পেতেই হবে। শোনো, শোনো আসলাম ভাই, শোনো, শোনো 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 আসলাম ভাই, তুমি যেও না। চলে যায়নি কুসুম, তোমার এই শেষ কথা শোনার জন্য আমি আবার ফিরে এলাম। যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। কুসুম ধীরে, এত চোচ্ছ কেন? থেকে তো খারাপ বলে আমার কিছু মনে হয় না, দেখতে না হয় আমি একটু থামুন। যাচ্ছে কথা। এই বেশে কিন্তু তোমাকে দারুণ লাগছে, তোমার ওই লাল পেরের শাড়ি আর আলতা পায়ে তোমার শূন্য শীতে একবারেই বেমানা। কি বললেন? তোমার ওই সাদা শীতের মাঝখানে যদি ছোট্ট একটা সুন্দরের রাজু। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যান বলছি। যাচ্ছি, তবে একটা কথা বলে রাখো কুসুম, তোমার ওই শূন্য স্মৃতি
একদিন পূর্ণ হবে। তোর ছোট লোক জানোয়ার, আর দ্বিতীয় দিন আমাকে এরকম বলতে আসলে আমি দাদাকে দিয়ে ওকে ব্যবস্থা করে দেবো। হবে না দিদি, তোকে আর দাদাকে বলতে হবে না। এই এবার মালা গেঁথে দরজার পাশে দাঁড়িয়ে চাতক পাখির মতন রাস্তার দিকে তাকিয়ে থাক। এই মুখ পোড়া, তুই আবার এখানে এসেছিস? দাঁড়া। যা বাবা, একটা তোকে আমি সুখবর দিতে এলাম আর বলিস কি না? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর কথা আমি তোকে বলতে এসেছিলাম। শুনতে না চাস তুই শুনিস না, আমি তাহলে এই খবরটা যাবি না কিন্তু ভাই, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুই এদিকে আয়। শুনছিলি বাবা, জ্বালাতেও দিবি না আবার যেতেও দিবি না। তোর জন্য আমি এখন কি করতে পারিস বলতে পারিস? বল না ভাই, কি বলতে এসেছিলি আমাকে একবার বল না। একটু আগেই তো খুব মেজাজ দেখাচ্ছিলিস রে দিদি, এখন একবারে শান্ত মেয়ের মতন কেমন। আহ শ্যামল, বলবো না, আমি রাগলে কিন্তু কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, তুই বল না ভাই, বল না, একবার বল। আগে তুই কান ধর। আবার কোনো কথাই নয়, আগে শাস্তি পরে অন্য কথা। ঠিক আছে। কান ধর, এবার বস। ওঠ। না 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 না, আরে একবার নয়, কান ধরে দেবো তিনবার উঠবস করতে হবে। কর কর কর, নে 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 নে। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, এবার তো এবার তুই ছেড়ে দে। এবার তো শাস্তির পার চুকলো, এবার তোর কথাটা বল না। তাহলে শোন, কলকাতা থেকে, হ্যাঁ কলকাতা থেকে দাদার সঙ্গে দাদার সঙ্গে তোর কবি আসছে রে। হয়ে গেছে। কি কি হয়েছে? ওই যে সব মেয়েদের যা হয় আর কি। তুই যাবি এখান থেকে? যাচ্ছি বাবা, যাচ্ছি। আর তোকে আমি এই সাথে বলে যাচ্ছি, এতদিন তো শুধু কবিতাই পড়ে গেছি, এবার তুই কবিকে নিয়ে একটু পড়। তবে রে মুখ পোড়া আমার মনের সমস্ত কথা বুঝে ফেলেছে, কিন্তু যাকে নিয়ে আমার মনের অগোচরে এত ভাবনা, সে কি আমার মনের কথাটা জানতে পেরেছে? তার কবিতা পড়তে পড়তে যে আমি তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো তার সেই কবিতাটা আমার বারবার মনে পড়ে। আখি বলে তুমি কত দূরে, তবু মন বলে তুমি কত কাছে, যত দূর দেশে যাও না কেন, কিন্তু রয়েছে হৃদয় মাঝে। ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। এতদিনে মনে হলো স্রষ্টার সৃষ্টি সার্থক হয়েছে মনে হয়। আপনি? আমি এই অধমের নাম শান্তনু ব্যানার্জি। এবার আপনি চিনতে পেরেছেন নিশ্চয়। তোকে চিনবে না বলিস কি রে? ও তো তোর কবিতার পোকা, তোর কবিতা বেরোলেই ওর হজম করা চাই। এই দাদা, তুই কিন্তু বাজে কথা একদম বলবি না বলে দিচ্ছি। এই মুখ পুরি, আমি বাজে কথা বলছি? আহ, লাগছে, ছাড়। হাত থেকে তুই ওর লেখা পড়িসনি? ছাড় দাদা, ছাড়বি তো? যেমন তোদের শত্রুতা আর তেমনি তোদের ভালোবাসা। জানিস শান্তনু, ওর জ্বালাতে বাড়িতে আসাই মুশকিল। কি? ওটাকে আগে বিদায় করতে না পারলে। এই দাদা, ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু আমি। দেখ শান্তনু, দেখ ওর মুখখানার দিকে চেয়ে দেখ, যেন কত বিরক্তির ভাব, অথচ চোখ দুটো দেখে মনে হচ্ছে ও কথা শুনে কতই না খুশি। আহ দাদা, তুই না। তোর ভাবভঙ্গি দেখে শান্তনুর লেখা, সেই অচেনা লেখা কয়েকটা লাইন মনে পড়েছে। যে কথা যায় না বলা, সে যে দু চোখের ইশারায় কত কিছু বলা যায়। দাদা, আমি এসেছি বাবা। কুন্তল, তুই এসেছিস? কেমন আছেন কাকাবাবু? আরে তুমি শান্তনু না? হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ আমি শান্তনু। জানো বাবা, আজকের এই স্বাধীনতা দিবস অনুষ্ঠানে তোমার এই কবিতাটা আবৃত্তি করেছিল। সেই যে ভোগো তুমি স্বাধীনতা, তোমার লাগিয়া কাঁদে কত প্রাণ, হাওয়ার তুমি অনাগতা, স্বপ্নের তুমি মানসী, বাস্তবে তুমি বিতলতা,
হয়ে তুমি অধরা রয়েছ। হায় রে স্বাধীনতা। কাকা বাবু, জানো বাবা, তোমার ওই কবিতার বাণী কখনো আমার এই দু চোখে অশ্রু ঝরিয়েছে, কখনো বিদ্রোহের আগুন জ্বালিয়ে আমার এই প্রতিটা শিরায় শিরায়। কাকা বাবু, আমায় আশীর্বাদ করুন। আমার লেখার মাঝে যেন আমি নিজেকে তুলে ধরতে পারি। কাকা বাবু, পারবে বাবা, পারবে। ওই যে তোমার মাঝে লুকিয়ে আছে বিদ্রোহের আলো, একদিন কোটি কোটি মানুষের পাশে উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। এই দেখো, আরে তোমরা কতক্ষণ এসেছো, আর আমি কিনা এই কোসো ওরা তুই ভেতরে নিয়ে যা না। কুন্তল তুই? বাবা আমি স্থির করেছি এবার আমি চাকরি করব। কিন্তু বাবা তোর পড়াশোনা? না বাবা, না আর না। এই বয়সে তুমি টিউশনি করে আমাদের মুখে অট্ট জোগাবে, আর আমি উপযুক্ত ছেলে হয়ে সেই কষ্টপর্যিত অট্ট আমি গোগ্রাস গিলবো? না বাবা না, তার হয় না। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, আমি বাড়ির বড় ছেলে, তাই তাই আমার বাড়ির এখন অনেক কাজ। কুসুমের বিয়ে, শ্যামলের পড়াশোনা, আর তুমি বলেছিলে না বাবা শ্যামলকে কর্নেল বানাবে, কিন্তু আমি চাকরি না করলে। বেশ, তাই হবে রে কুন্তল। আজ থেকে আমি তোকে অনুমতি দিলাম, তুই এবার থেকে চাকরির সন্ধান কর। এই স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরী, আশা করি চাকরির কোনোদিন অভাব হবে না, চাকরির কোনোদিন অভাব হবে না। একটা ফুটন্ত গোলাপ এখানেই ঝরে গেল। জানেন কত গোলাপ এভাবে ঝরে যাচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আমাদের কিছুই করার নেই। দাদার কথা আপনি ভীষণ ভাবেন, তাই না? আমাকে নিয়ে যে ভাবে, তাকে নিয়ে তো আমাকে ভাবতেই হবে। আপনি কাউকে নিয়ে ভাবেন না? কি বললেন? মানে আপনাকে নিয়ে কেউ ভাবে না? আমায় নিয়ে আর কে ভাববে বলুন? সেই ছোটবেলায় মা বাবা মারা গেছে, দাদাই আমার অভিভাবক, কিন্তু কিন্তু দাদা তো নিজের কাজে ব্যস্ত। আসলে সত্যি কথা বলতে আমি বলতে চাই, আপনাকে নিয়ে যদি কেউ ভাবে, মানে আপনি আপনি আপত্তি করবেন না তো? আচ্ছা, আপনার কথাটা না আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না তাই না? আসলে আপনাকে নিয়ে মনে মনে একজন খুবই ভাবে। কে জানেন? কে? আমি। আপনি? আপনি নন। তুমি আমাকে নিজের মতো কুসুম বলে কাছে। তুমি কি করলে কুসুম? যদি কোনো খারাপ কিছু করে থাকি তাহলে তুমি আমায় শাস্তি দাও। তোমার শাস্তি আমি মাথা আশীর্বাদ বলে মাথা পেতে নেব। শাস্তি তো তোমায় দেবই কুসুম। চিন্ময়ী প্রতিমার রূপ ধরে যখন তুমি আমার মনের মাঝে এসেছো, তখন তোমার অমর্যাদা করবো না। তুমি যাই ভাবো কুসুম, আমি বলবো এটাই তোমার সব হারানোর শাস্তি। আপনার জন্য আমি সব হারাতে পারি? তাই তো ভাগ্যবানের মতো আমি তোমার দিকে দুহাত বাড়িয়ে দিলাম। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তবে আমি
চাই ভালোবাসার কবিতা লিখে এতদিন তৈরি করবে নতুন কবিতা, যার কবি হব আমি আর বাণী হবে তুমি। শান্তনুদা, স্বাধীনতার আনন্দে ওই ইডিয়েট মানুষগুলো স্বাধীনতার দিবসে বিভোর হয়ে আছে, কিন্তু ওই স্কাউন্ডেলগুলো জানে না রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে ওরা। আর এই স্বাধীনতা ভোগ করছে আমার মতো কয়েকটা মুষ্টিমেয় মানুষ, যারা ওদের বুকের রক্তে টাকার রূপ দিয়ে ব্যাংকের লকারে গড়ে তুলেছে কোটি কোটি টাকার পাহাড়। আর ওদের বুকের রক্তে তৈরি হবে ওদের মৃত্যুমান। তাই ওই সমস্ত ইডিয়েটের দলগুলো ছুটতে ছুটতে আমার কাছে এসে বলবে, বাবুজি, বাবুজি, দেখি আমাকে বাঁচায় দে বাবুজি, তো আমাকে বাঁচায় দে। পুলিশ যে আমাকে তাড়া করছে বাবুজি, পুলিশ যে আমাকে তাড়া করছে। দেখি ফর নাথিং, পুলিশ তোমায় তাড়া করছে কেন? সব কিছু আমি বলবো বাবুজি, সব কিছু আমি বলবো। আগে আমাকে আমার প্রাণটা বাঁচায় দে বাবুজি, প্রাণটা বাঁচিয়ে দে। পুলিশ আমাকে ধরতে পারলে আমাকে ফাঁসি দিবে বাবুজি, আমাকে বাঁচায় দে বাবুজি, আমাকে বাঁচায় দে। আমি বাঁচাবো, তবে একটা শর্তে। তোমার সব কিছু কথা আমি মেনে নেবো বাবুজি। বেশ, আপাতত তোমাকে আমি বাঁচাবো, তুমি ওপাশের ঘরটায় লুকিয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। কে এই যুবক, কি অপরাধী বা তার অপরাধ চাই করে থাকুক, ওকে আমি আমার মৃত্যুর জালে যখন ধরা পড়েছে, তাই ওকে আমি ইয়েস ইয়েস ম্যাডাম, প্লিজ টেক ইউর সিট। নো থ্যাঙ্কস। আপনাকে হঠাৎ বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না কিন্তু। ছি 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 ম্যাডাম, এ কি বলছেন? আপনি যে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, তাতেই আমি কৃতার্থ। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি? কিছুক্ষণ আগে এক আদিবাসী যুবক খুন করে পালিয়ে এসেছে। হ্যাঁ, বলেন কি ম্যাডাম? দেশটা দেখছি অরাজকতায় ভরে গেছে। হ্যাঁ ম্যাডাম, দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু মানুষ এতটা হিংস্র ছিল না। হ্যাঁ যাক, তারপর বলুন ম্যাডাম। তারপর আমার তাড়া খেয়ে সেই যুবকটা আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে মিস্টার ব্যানার্জি। আমার বাড়িতে কয়েক মিনিট আগে? একে আপনি হাসছেন কেন? আরে ম্যাডাম, হাসির কথা বললে হাসবো না, তাই কি কখনো হয় ম্যাডাম? কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে আমার বাড়িতে কেউ আসেনি। আই এম শিওর সেই যুবক আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমার চোখে কিন্তু আমি কখনো অবিশ্বাস করতে পারি না মিস্টার ব্যানার্জি। ঠিক আপনারই মতো আমার চোখেও তো আমি অবিশ্বাস করতে পারি না ম্যাডাম। মিস্টার ব্যানার্জি, এখনো বলছি সেই যুবককে আপনি আমার হাতে তুলে দিন। আপনি কিন্তু আমাকে চোখ রাঙাচ্ছেন মনে হচ্ছে। শুধু চোখ রাঙানোই নয়, প্রয়োজন হলে আমি অন্য ব্যবস্থা নিতে, উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হব। তাই নাকি? আরে ম্যাডাম, আপনি নতুন এসেছেন তো, তাই কোথায় কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে আপনি অনেক কাঁচা। আমার ডিসিশন কিন্তু পুরোপুরি পাকা, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই মুহূর্তে আমি আপনার বাড়িটা সার্চ করব। হ্যাঁ, অফ কোর্স ইউ ক্যান সার্চ ম্যাডাম, সার্চ আপনি করতেই পারেন, বাট ম্যাডাম সার্চ করবার আগে কাইন্ডলি সার্চিং অর্ডারটা একটু দেখাবেন ম্যাডাম। উইদাউট কোর্ট পারমিশন ছাড়া আমি তো আমার বাড়ি সার্চ করতে পারি না ম্যাডাম। মিস্টার ব্যানার্জি, আপনি কি তাহলে
প্রশাসনকে সাহায্য করবেন না? কোর্টের অর্ডার পেলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আপনার যেমন আইন রয়েছে আমারও ঠিক আইন থাকা উচিত, কি বলেন ম্যাডাম? মিস্টার ব্যানার্জি, আমিও দেখবো আপনার আইন আমার আইন থেকে কতদিন আপনাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা চলি, গুড বাই। ইন্সপেক্টর শাশ্বতী দত্ত, তোমার ওই লম্বা আইন কখনো আমার টাকার প্রাচীর ভেদ করে ঢুকতে পারবে না। তুমি চলে এসো। পুলিশ চলে গেছে বাবুজি, পুলিশ চলে গেছে। হ্যাঁ, কিন্তু তোমার নাম কি? আমার নাম ভূতনাথ মান্ডি আছে। তুমি কাকে খুন করেছো? একটা জানোয়ারকে। কেন? আমার বহু টিগলির বেজ্জতির বদলা নিতে। বেজ্জতির বদলা? হ্যাঁ হ্যাঁ বাবুজি, মোদের এই বড় সুখের সংসার ছিল। মাঠে ঘাটে কাম করে আমরা হেসে খেলে ওই দিন কাটাতাম। মাঠে ওই মাটি ফিলার দিকে দুজন নতুন কাম নিতে চললাম। ওখানকার ওই ঠিকাদার সারা ছিল খচ্চর বদমাশ, আর আমার হরবত ওই টিকলির দিকে কোন নজরে দেখত। কিসব কিসব খারাপ খারাপ কথা বলতো বাবুজি। সেসব কথা শুনে আমার মাথার উপর আগুন জ্বলে উঠল, আর আমি তখন তাকে খুন করে ফেললে, তাই তো? লাই বাবুজি লাই, আমি তখন ওকে খুন করিলাম। ও কাম ছেড়ে আমরা ঘরে চলে আসলাম। সালা ওই ঠিকাদার আমার ওই টিগলিকে ছাড়ে লাই বাবুজি। একদিন ওই চোর করে টিগলিকে, বদলা আমার টিগলিকে আমি অনেক খুঁজেছি বাবুজি, কিন্তু কোথাও পাইনি বাবুজি। তারপর তারা ওই পাহাড়ি জঙ্গলে দেখি ওই শাল গাছের ডালে লটকে আছে আমার ওই টিগলির পরনের ওই লাল পাড় শাড়িটা, আর ওই পাশের টিলার ওপর ওই রক্ত মাখা শরীরটা। আমার আর কিছু বুঝতে বাকি লাই বাবুজি। ওই সালা ঠিকাদার আমার ওই টিগলিকে একদম শেষ করে দিয়েছে, একদম শেষ। তাই তো আজ আমি তাকে একদম হাতে পেয়ে একদম শেষ করে দিয়েছি, একদম শেষ। নিজের হাতে আইন তুলে নিয়ে কাজটা কিন্তু তুমি ঠিক করনি বদনা। পুলিশ তোমায় ছাড়বে না। সেই জন্য তো আমি এখান থেকে বহু দূরে চলে যেতে। তো তুই আবার অনেক উপকার করেছিস বাবুজি, অনেক উপকার। আমি কোনোদিন ভুলবো না বাবুজি। এবার আমি চলি বাবুজি, এবার আমি চলি। দাঁড়াও বদনা, তোমার নিশ্চয় মনে আছে একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে বাঁচিয়েছি। ভুল 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 মনে আছে বাবুজি, সব কিছু আমার মনে আছে। ভুল ভুল কি বলবি ভুল? সারা জীবন তোমাকে আমার আন্ডারে কাজ করতে হবে। লাই বাবুজি লাই, এ ভূতনা মান্ডি কারো বাধা হয়ে থাকবে লাই। তোমার জীবন কিন্তু আমার সত্যের জালে বাঁধা। আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। লাই বাবুজি লাই, পুলিশ তোমায় ছাড়বে না। ওকে তুমি কোর্টে তুলবে, বিচার হয়তো তোমার ফাঁসি হবে। লাই বাবুজি লাই, তো আমাকে বাঁচায় দে বাবুজি, তো আমাকে
সত্য। আমি সব কিছু মিলে দেবো বাবুজি, আমি সব কিছু মিলে দেবো বাবুজি। তুই যা বলবি আমি তাই করবো বাবুজি, তুই শুধু আমাকে বাঁচায় দে বেশ, বাবুজি। আপাতত তোমায় আমি বাঁচার সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো আমার জীবন মরণ কিন্তু আমার এই হাতের মুঠোয়। আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে ছাড়ব না। আর শোনো, আমার এখানে যারা কাজ করে তাদের প্রত্যেকের নাম আমি চেঞ্জ করে দিই, তাই তোমার আজ থেকে নাম রাখলাম বাহাদুর। বাবুজি বলো বস। বস, যাও ভিতরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে বস। হবে তুই আমার ক্রিমিনালকে আমার হাতের মুঠোয় রাখতে হবে। যারা হবে আমার এক একটা দাবা খেলার গুটি, ওদের আমি যেমন ভাবে চালাবো ঠিক তেমনি ভাবে চলবে। স্যার, Yes, আগে আমার নাম আসলাম আক্তার। এখানে কি চাই? এখানে স্যার একটা চাকরির জন্য এসেছি স্যার। এখানে চাকরি পাওয়া যায় তোমাকে কে বলেছে? আপনি তো সবই পারেন স্যার, দয়া করে আমাকে একটা চাকরি দিন না। বাড়িতে 4টে প্রাণী আজ 2 দিন ধরে উপবাস করে আছে। দিনের পর দিন আমি চাকরির সন্ধান করে এসেছি, কিন্তু কেউ বিশ্বাস করে আমাকে একটা চাকরিও দেয়নি স্যার। দিন না স্যার, দিন না, আমাকে দয়া করে একটা চাকরি দিন। আজীবন আমি আপনার হুকুমের গোলাম সেজে থাকবো। চাকরি হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে। আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার, আমার সংসারটাকে আপনি বাঁচিয়ে দিন স্যার। আমি অশিক্ষিত নয় স্যার, ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি আমার সাথে রয়েছে। এই দেখুন না স্যার, দেখুন, এই দেখবেন স্যার, দেখবেন, এই দেখুন, এই যে দেখুন। তুমি শিক্ষিত, তুমি ব্যাচেলার। আপনি কি করলেন স্যার? টুকরো টুকরো করে মাটিতে মিশিয়ে দিলাম। এমনি ভাবে শরীরটাকে আমি টুকরো টুকরো করে ওইটা মেরে ফেলে দেবো। আমাকে আপনি বাঁচতে দিন, আর কখনো আমি চাকরির জন্য আসবো না স্যার। আমাকে যেতে দিন স্যার, আমাকে বাঁচতে দিন। আমি তুহাকে বাঁচতে দিবে গলাই। হুকুম কর বস, হুকুম কর, আমাকে কি করতে হবে? এই যুবক চাকরির জন্য ক্লান্ত হয়ে পড়েছে, ওকে তুমি চিরদিনের মতো ঘুম পাড়িয়ে শান্ত করে দাও। ঠিক আছে বস। সাবধান, মনটা আমার ক্লান্ত অবসন্ন হলেও দেহটা এখনো দুর্বল হয়ে যায়। আমার মতো অসহায় বেকার যুবকদের বাঁচার স্বপ্ন কেড়ে নিয়ে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইলেও তা পারবেন না মিস্টার ব্যানার্জি। এবার ঘুম ভেঙেছে, জেগে উঠেছে শত শত বেকারের ক্ষুধার্তে দল। তারা তাদের ন্যায্য পাওনা আদায় করে নিতে খেপা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়বে ঠিক আপনাদের উপর। তার আগে আমি তোমাকে একদম শেষ করে দিব। না, পারবে না শয়তান, আস্থা তোমরা কোনোদিনই পারবে না। মৃত্যুর সাথে লড়তে লড়তে ওরা শিখে ফেলেছে বাঁচার মন্ত্র। কান্নার পরিবর্তে ওরা ধরতে শিখেছে প্রতিশোধের হাতিয়ার। তাই ওরা মরার আগে পর্যন্ত অন্যায়ের মোকাবেলা করবে, আর তোমাদের ভয়ে
একটুকু পিছু ভুলবে না। সাবাস সাবাস তোমার এখানে ইন্টারভিউ শেষ শেষ ইয়েস ইন্টারভিউতে তুমি দারুণ ভাবে সাকসেস হয়েছো আর সেই সঙ্গে পেয়ে গেছো আমার ওই কোম্পানির চাকরি। সত্যি বলছেন স্যার? আমায় আপনি চাকরি দিয়েছেন? আমার চাকরির জন্য আজ ঘুরে ঘুরে বেড়াতে হবে না, আর আমার পরিজনদের না খেয়ে থাকতে হবে না। আজ আমার কি আনন্দ হচ্ছে। কিন্তু কিন্তু কি চাকরি চাই স্যার? আমায় কি কাজ করতে হবে? এই ছোড়াটা বসিয়ে দিতে হবে ওই সমাজের বুকে। আমি ফিরিয়ে নেন স্যার, চাকরি আপনি ফিরিয়ে নেন। যে হাতে আমি কখনো সমাজের উপকার করতে পারিনি, সেই হাতে আমি সমাজের কোনো ক্ষতিও করতে পারবো না। বুঝবেন না?